রিজওয়ানা হাসান ক্রমেই ফেঁসে যাচ্ছেন বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের অসীম ক্ষমতাধর এই উপদেষ্টার পিতা সৈয়দ মুহবিল হাসান তিনি মুসলিম লীগের রাজনীতি করতেন, এমনকি 1970 সালের নির্বাচনেও মুসলিম লীগের প্রার্থী হয়েছিলেন। তিনি হবিগঞ্জের আসন থেকে হেরেছিলেন। এরপর স্বাধীনতা যুদ্ধের পর কিছুদিন নিষ্ক্রিয় থাকবার পর যখন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় এলেন 1979 সালে তিনি আবার স্বতন্ত্র নির্বাচন করলেন, প্রেসিডেন্ট জিয়ার মন্ত্রিসভায় স্থান পেলেন। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর গিয়ে যোগ দিলেন জাতীয় পার্টিতে এবং মৃত্যুর আগ পর্যন্ত সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা জাতীয় পার্টি করতেন। কাজেই মুসলিম লীগ থেকে একেবারে জাতীয় পার্টি পর্যন্ত সব দল ঘুরে আসা পিতার সন্তান হওয়ায় রিজওয়ানা হাসানের উপদেষ্টা হওয়া নিয়ে আসলে কারোরই আপত্তি ছিল না যখন 2024-এর আগস্টে তার নামটি ওঠে। এমনকি ইউনুস সাহেবদের যে এনজিও ঘরানা, যে সুশীল সমাজের ঘরানা, সেই ঘরানাতেও রিজওয়ানা হাসান অত্যন্ত যোগ্য, অত্যন্ত প্রতিষ্ঠিত। কাজেই রিজওয়ানা হাসান যে এই মন্ত্রিসভায়, এই উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন তা নিয়ে বিস্ময়েরও কোনো সুযোগ ছিল না। বিএনপি না জামায়াতে ইসলামী নাকি ছাত্ররা কার তদবিরে কিংবা ইউনুস সাহেব কার পরামর্শে তিনি এই উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন তা নিয়েও তাই তখন তেমন আলাপ হয়নি বা সন্দেহের সৃষ্টি হয়নি। কিন্তু সময় যত গড়াতে থাকে ততই এই খবর প্রকাশিত হতে থাকে যে সৈয়দা রিজওয়ানা হাসান ইউনুস সরকারের সবচেয়ে প্রভাবশালী, প্রতিপত্তিশালী উপদেষ্টাদের একজন, যিনি এই সরকারের প্রায় সকল সিদ্ধান্তের কেন্দ্রে থাকেন। আর সিদ্ধান্তটা যে কোথায় গৃহীত হয় সেটা অনেক ক্ষেত্রেই সকল উপদেষ্টারা জানেন না। এসব নিয়ে কানাঘুষা ছিল। বিএনপির তরফে কয়েক দফায় প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে গিয়ে এমনকি উপদেষ্টাদের নাম ধরে ধরে কয়েকজনের পদত্যাগও চেয়ে আসা হয়েছিল। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, শুভ্র এবং কিছুটা আসিফ নজরুল, এদের নিয়ে যে একটা বিশেষ গোষ্ঠী নির্বাচনটাকে তাদের মতো সাজিয়ে নিতে কিংবা নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়ে আরো বেশি ক্ষমতায় থাকতে নানা রকম ষড়যন্ত্রের ছক মাসের পর মাস ধরে কষে যাচ্ছিলেন, সে কথা প্রথম ফাঁস করে ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন, যেখানে তারা স্পষ্টতই বলেন যে এই সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে উপদেষ্টাদের এই দলটা প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলায় একটা বিশেষ জায়গায় বৈঠকে বসতেন এবং সরকারের সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। এমনকি কোথায় মব হবে, কোথায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে হবে, মবের মাধ্যমে একটা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অস্থিতিশীল রেখে নির্বাচনটা কিভাবে পিছিয়ে দেওয়া হবে, সে সব কিছু তারা ছক কষতেন। সেই সৈয়দা রিজওয়ানা হাসানের ষড়যন্ত্র সম্পর্কে মানবজমিন পত্রিকায় এমনকি এটাও লেখা হয় যে এই উপদেষ্টারা ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, শুভ্র, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুলেরা বিশেষভাবে বিদেশি দূতাবাসগুলোতে ঘুরতেন এবং গিয়ে গিয়ে বলতেন যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই, এখনো যদি নির্বাচন হয় তাহলে একটা বিশেষ শক্তির কাছে ক্ষমতা চলে যেতে পারে, সে কারণে নির্বাচনটা পিছিয়ে দেওয়া দরকার। এই পুরো প্রতিবেদনটি এবং বিস্ফোরক তথ্যগুলো যখন প্রথম বের হয় তখন স্বভাবতই মনে হয়েছে যে এই উপদেষ্টারা একেবারে সুনির্দিষ্টভাবে বিএনপির ক্ষতির জন্য কাজ করছিলেন। মানে বিএনপির জন্য এটা বিস্ময়কর বটে যে তাদের মন্ত্রীর মেয়ে তাদেরই বিপক্ষে কাজ করছে ইউনুসের মন্ত্রিসভায় বসে। কিন্তু সেই বিষয়টি তখন আলোচিত হয়ে উঠেছিল যে সৈয়দা রিজওয়ানা হাসান তার মানে বিএনপির বিপক্ষে কাজ করছিলেন নির্বাচনটা পিছিয়ে দিতে, এবং সে কারণেই এমনকি মানবজমিন লেখে হাদির মৃত্যুর পর যে প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় কিংবা প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানো হয়, ঘন্টার পর ঘন্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় রাখা হয়, এই সব কিছুর পেছনে উপদেষ্টাদের এই অংশটি কাজ করেছে। এরপর থেকেই উপদেষ্টারা ঠিক কি করছিলেন, কি ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, সেই ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত ছিলেন, এসব নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। এরই ধারাবাহিকতায় ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি সাক্ষাৎকার দেন চ্যানেল ওয়ানে এবং সেই সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্টভাবে বলেন উপদেষ্টা পরিষদের ভিতর আরেকটা উপদেষ্টা পরিষদ ছিল, কিচেন ক্যাবিনেট ছিল, তারাই সকল সিদ্ধান্ত নিতেন এবং সেখানে তাকে ডাকা হতো না। এই ব্রিগেডিয়ার সাখাওয়াতের সেই সাক্ষাৎকারের পর চ্যানেল ওয়ানে থেকে
সেই একই সাংবাদিক আবারও সাক্ষাৎকার নেন সৈয়দা রিজওয়ানা হাসানের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে, এবং ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাংবাদিক নয়নাদিত্য তার কাছে প্রশ্ন করেন যে অন্তর্বর্তী সরকারের সময় তো উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, কারণ মানবজমিন পত্রিকা তো বলছে যে এই উগ্রবাদীদের মাথাচাড়া দিয়ে উঠতে উস্কে দিয়েছিল উপদেষ্টাদের একটা অংশ, এবং এমনকি তারা মবের পরিকল্পনা এবং আয়োজনেও ব্যস্ত ছিলেন। নুরুল কবির নিউ এজ সম্পাদক, তিনি তো প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানোর পর থেকে কথা বলেই আসছে উপদেষ্টাদের একটা অংশের জ্ঞাতসারে এমন ঘটনা ঘটতে পেরেছিল প্রথম আলো ডেইলি স্টারে। তো সাংবাদিক প্রশ্ন করছেন চ্যানেল ওয়ানের যে অন্তর্বর্তী সরকারের সময় উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল কিভাবে। তখন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন যে অন্তর্বর্তী সরকারের উগ্রবাদীদের সঙ্গে সখ্যতা করে কি লাভ, একটা শক্তি আছে যে শক্তি আগে বিএনপি সরকারের সময় নারী নীতি বদলে দিয়েছিল, কিন্তু সেই শক্তি অন্তর্বর্তী সরকারের সময় কোনো নীতি বদলাতে পারেনি। তখন সাংবাদিক প্রশ্ন করেন চ্যানেল ওয়ানের যে সেই শক্তির একটা অংশ তো বর্তমানে বিরোধী দলে আছে। তখন রিজওয়ানা হাসান বলেন তাদের রাজনীতির যে অংশ, তাদের মানে জামায়াত নিয়ে সরাসরি প্রশ্ন করা হলো, বলা হলো বিরোধী দলে সেই শক্তির একটা অংশ আছে। তার উত্তরে সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সে অংশ নিয়ে আমার আপনার কাজ করা উচিত, কখনো যেন সেই শক্তি মেইনস্ট্রিম হতে না পারে। আমরা সেই কাজটি করতে পেরেছি, তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দিইনি। তার মানে সৈয়দা রিজওয়ানা হাসানরা এমন ভাবে ইলেকশনটা সাজিয়েছেন যেভাবে কোনোভাবেই জামায়াতে ইসলামীর পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না, কিংবা জামায়াতে ইসলামী জোটে যোগদানকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেই ছাত্ররা কিনা সৈয়দা রিজওয়ানা হাসানদের উপদেষ্টা পদে বসালো, তার মানে সৈয়দা রিজওয়ানা হাসানরা এমন ভাবে কলকাঠি নেড়েছেন যে তারা ঠিকই করে রেখেছিলেন যে কিছুতেই যাতে ওই দলগুলো মেইনস্ট্রিম না হতে পারে। এই বিষয়টি তার এই সাক্ষাৎকারের বিস্ফোরক অংশটি যখন সারা সামাজিক মাধ্যম জুড়ে সাড়া ফেলে দিয়েছে, কারণ মানবজমিন তো কথাই বলেছে যে তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে বিদেশের দূতাবাসগুলোতে গিয়ে গিয়ে এই আশঙ্কাই জাগিয়ে আসতো যে তাদের কাছে জরিপের ফলাফল আছে, নির্বাচন হলেই উগ্রবাদীরা জয়লাভ করবে, কাজেই নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং তার মানে সেই পশ্চিমা শক্তির এক রকমের পরামর্শে, যে কথাও মানবজমিনের সেই রিপোর্টেও ছিল যে শেষ পর্যন্ত নির্বাচনটা করতে বাধ্য হয় সরকার বিদেশি শক্তিগুলোর এক রকমের চাপের মুখে, সেই শক্তির চাপের মুখেই তার মানে ঠিক হয়ে গেছে যে যাই হোক নাই হোক জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে মেইনস্ট্রিম হতে দেওয়া হবে না। এই নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ তুঙ্গে, তখন জামায়াতে ইসলামী প্রেস ব্রিফিং করেছে, সংবাদ মাধ্যমের সামনে এসেছে, সুনির্দিষ্টভাবে সৈয়দা রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য দায়ী করেছে এবং বলেছে যে সৈয়দা রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পুরো ঘটনার একজন রাজসাক্ষী, তাকে জিজ্ঞাসাবাদ করে সরকার যেন সম্পূর্ণ তথ্য তাদের সামনে এবং জনগণের সামনে প্রকাশ করে যে ঠিক কিভাবে তিনি জামায়াতকে নির্বাচনে জয়লাভ থেকে বিরত রাখলেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার, তারা এই সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের সামনে বলেছেন যে সৈয়দা রিজওয়ানা হাসান হচ্ছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারে নাই তারা বিরোধী দলে থাকলেও আমরা তাদের মূলধারা বা প্রধান শক্তি হিসেবে আসতে দেয়নি। তাহলে বোঝা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথা আসছিল সেটা তিনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ সৈয়দ মোহাম্মদ তাহের এরপরেও বলেন আমরা এখন তার কাছে অন্তর্বর্তীকালীন সরকার বা আজকের সরকারের কাছে জানতে চাই তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতে ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসেবে মেজরিটি পেতে বাধাগ্রস্ত করেছে আর সেটি হতে দেয় নাই। ডাক্তার তাহের বলেছেন আমরা এই উপদেষ্টা রিজওয়ানার কাছে জানতে চাই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তার সঙ্গে আর কারা জড়িত ছিল, পুরো সরকারই ছিল নাকি একটা শক্তিশালী অংশ জড়িত ছিল। তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিএনও, ওসি, প্রিজাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকদের নিয়ন্ত্রণ করে তাদের কাঙ্ক্ষিত সংখ্যায় একটা দলকে জেতানোর ব্যবস্থা করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা ডাক্তার তাহের বলেছেন রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করে পুরো পরিস্থিতিটা তারা জানবেন, আমাদের জানাবেন এবং দেশবাসীর কাছে পরিষ্কার করবেন। দেখেন
বিএনপির মতো জামায়াতে ইসলামীও কিন্তু কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের অভিযোগ প্রধান উপদেষ্টার কাছে আগেই, নির্বাচনের আগেই জানিয়েছিলেন। এখন সৈয়দ মোহাম্মদ তাহের পরিষ্কার করে বলছেন, আমরা নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, তাদের মধ্যে দুজনের নাম প্রকাশ করে এখন তিনি বলছেন এদের মধ্যে একজন ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান, আরেকজন ছিলেন খলিলুর রহমান। জামায়াতে ইসলামী বিস্ময় প্রকাশ করে বলছে যে মনে করাচ্ছে আমাদেরকে যে খলিলুর রহমানের তো তখন পদত্যাগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও চেয়েছিলেন। কাজেই এখন প্রশ্ন তুলছে জামায়াতে ইসলামী যে কি করে এই যে যাকে সরকার থেকে বের করে দিতে বলেছিল বিএনপি, সেই বিতর্কিত ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিল বিএনপি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। কন্ট্রাক্টে গেছেন, তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার খলিলুর রহমান বিএনপির মন্ত্রী হয়েছেন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। খলিলুর রহমান নিশ্চয়ই বিএনপি সরকারের সঙ্গে এমন একটা বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, কিংবা এমন জায়গা থেকে তাকে মন্ত্রিসভায় নেওয়ার পরামর্শ এসেছে যে তার উপর ভরসা না করে, আস্থা না রেখে তারেক রহমানের বা তারেক রহমান সরকারের উপায় নাই। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান সম্ভবত সব দিক থেকেই নানা রকম চাপের মুখে পড়তে যাচ্ছেন। সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, মানে যে তিন উপদেষ্টার কথা মানব জমিন লিখেছিল, তাদের তিন উপদেষ্টা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে সেই তিন উপদেষ্টাকেই এখন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের ব্যাংক হিসাব জমা দিতে বলেছে। এগুলোর মাধ্যমে যে কিছু বেরিয়ে আসবে তা হয়তো নয়, কিন্তু আদিলুর রহমান খানকে বিমানবন্দর থেকে নেপালে যাওয়ার পথে এসবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি করে রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খানকে এখন ব্যাংক হিসাব দেওয়ার হুকুম দিয়ে সরকার নিশ্চিতভাবেই বুঝিয়ে দিতে চাইছেন যে তাদের এই সময়টা কিছুদিনের জন্য হলেও অন্তত খুব স্বস্তিতে কাটবে না। নানা পক্ষকে নানা প্রশ্নের জবাব তাদের দিতে হবে। তবে রিজওয়ানা হাসানের ক্ষেত্রে তিনি যে ঠিক কার হয়ে খেলছিলেন সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই অনেক দিন ধরে অনুসন্ধান করে হলেও সাংবাদিকেরা, সংবাদ মাধ্যমেরা বিভিন্ন সূত্রে বের করে নিয়ে আসবে।